ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় ভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি, প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দেশনা, চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন। চলতি বছরই দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা, জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে হাসিনার পতনের পরই পুলিশের ওপর আক্রোশে ফেটে পড়ে ছাত্র জনতা। থানা ও কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বাড়ে মব। নাম সর্বস্ব অনলাইন ট্রাভেল এজেন্সির দৌরাত্ম্য, বিমানের টিকিট বিক্রির লোভনীয় অফারে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ক্ষতিগ্রস্ত গ্রাহক, নজরদারির তাগিদ। এবং ভারতীয় পণ্যের ওপর আরও 25% বর্ধিত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে 50%, অযৌক্তিক আখ্যা মোদী সরকারের। পরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজিন। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল অন্তর্বর্তী সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান জানিয়ে সিএসি বলেন, কোনো চাপ এলে বন্ধ করে দেওয়া হবে পুরো আসনের ভোট। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে উঠে আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি। অবসান ঘটে নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো সহ দেশবাসীর জল্পনা কল্পনার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এর পরদিন রাতেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলো অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের কাছে এক পত্রে এই নির্দেশনা পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। চিঠিতে বলা হয়, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট প্রস্তুতির অগ্রগতি আর ইসির নানা চ্যালেঞ্জের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সিডিটা পাইয়ালই তারপর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা পোলিং ডেট ঠিক করব তার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ইসি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিসি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গড সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। আমরা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে চাই। এবার ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচন করার আশা প্রকাশ করেন সিসি। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসপি ও সি নিয়োগে স্বচ্ছতা আনার কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভোটের আগে জেলা পর্যায়ে এসপিদের পদায়ন করা হবে লটারির মাধ্যমে। এছাড়া প্রতিটি কেন্দ্রে অন্তত একটি করে বডি ক্যামেরা দেয়া হবে। এদিকে নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 2026 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার ভোটের সময় ঘোষণার পরদিন থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো তৎপর হয়ে ওঠে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে স্বচ্ছতা আনতে এবার জেলা পর্যায়ে এসপিদের পদায়ন করা হবে লটারির মাধ্যমে। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে তাদের এই এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে
যে সে অমুকের সাপোর্টার। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এদিন সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। বাজেটে বরাদ্দ রাখার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের চাহিদা পেলে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করবো না, না করবো না। এক বছরে দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে অনেক উপরে উঠেছে, তবে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মতভেদ দূর করতে আলোচনা চলবে, তবে দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। এতে যোগ দিয়ে দলটির শীর্ষ নেতারা বলেন, যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। সহকর্মী সাইফুল রুদ্রকে সঙ্গে নিয়ে রায়তুল ইসলাম শুভর রিপোর্ট। মিছিল, স্লোগানে মুখর রাজপথ, জাতীয় দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বিএনপির বিজয় মিছিল ঘিরে নয়াপল্টন তৈরি হয় জনস্রোতে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত গড়াই র্যালি। গণ অভ্যুত্থান স্মরণে বিএনপির ধারাবাহিক কর্মসূচির শেষ দিনে বিজয় র্যালিতে অংশ নেন দলটির জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। পতিত শক্তি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে দাবি করে তারা বলেন, যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে, গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। এখানে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে যাতে করে নির্বাচন না হয় বা নির্বাচনকে বিলম্বিত করা যায়, তার জন্য আজকে স্বৈরাচারী, পতিত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের স্বার্থে, জাতির ঐক্যবদ্ধতার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুস্থ ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির 31 দফা বাস্তবায়ন হবে। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি, 31 দফা, 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। তারেক রহমানের উদ্বোধনের পর বিএনপির বিজয় র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। জুলাই আগস্টের বিএনপির এই 36 দিনের কর্মসূচি এই বিজয় আনন্দ মিছিলের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। তবে দলের নেতারা বলছেন, এটি শুধুমাত্র আনন্দ মিছিল নয়, এটি নতুন অগ্রযাত্রার একটি মিছিল হিসেবে তারা দেখছেন এবং তারা বলছেন, আগামী নির্বাচন সঠিক সময়ে হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সঠিক সিদ্ধান্ত হবে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে সময় সংবাদকে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেন বলেও জানান তিনি। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গত 13 জুলাই লন্ডনে বৈঠক হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন দেশে, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বেশ আগ্রহ। এই অবস্থায় সময় সংবাদকে চলতি বছরই তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নভেম্বরে নির্বাচনী তফসিলের আশাও করেন তিনি। স্বাভাবিকভাবে উনি তফসিল ঘোষণা এটা যদি আমরা ধরে নেই নভেম্বর আর্লি ডিসেম্বর যেদিনই হবে, এই বছরই তো আসবে। যদি আমার নির্বাচন তখন ফেব্রুয়ারিতে হবে ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে হইলে তো উনি এই বছরই আসবে। নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে তার সঙ্গে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন বৈঠক করেছেন বলেও জানান তিনি। বলেন, মার্কিন আগ্রহ থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হয় লন্ডনে। সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের সিনিয়র মোস্ট পলিটিক্যাল লিডার এখন তারেক রহমান পৃথিবী তাকিয়ে আছে ওনার প্রধানমন্ত্রী হওয়ার আগামী নির্বাচনে। ওই দৃষ্টি থেকে ওনার সাথে যোগাযোগের চেষ্টা স্থাপন করতেছে। পতিত আওয়ামী সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারো সাক্ষাৎ কিংবা বৈঠকে বাধা ছিল, যা এখন কেটে গেছে বলেও জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এখন অনেকেই তাদের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লন্ডন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দলটির। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে নেতারা বলছেন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল বেলা 12টা, কিন্তু সাংবাদিকদের বসিয়ে রেখেই শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করে কয়েক দফা। প্রায় 40 মিনিট বিলম্বে শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 3 জোটের রূপরেখার ভিত্তিতে প্রধান উপদেষ্টার দেয়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে প্রয়োজনীয় সংস্কার, দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন ঘোষণা দেন তিনি। আমরা লক্ষ্য করছি, নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠকৃত জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দেন আব্দুল্লাহ তাহের। বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাই ঘোষণাপত্রে। এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। জুলাই সনদের আইনি ভিত্তির বাস্তবায়ন এই সরকারের আমলেই হতে হবে বলে সাফ জানিয়ে দেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপত্তি নেই এনসিপির। তবে ভোটের আগে বিচার, সংস্কার, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। এদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করায় জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে তার আগে বিচার দৃশ্যমান করা এবং সংস্কার বাস্তবায়ন দেখতে চায় দলটি। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। জুলাই ঘোষণাপত্র স্বাগত জানালেও ঘোষণাপত্রটি পরিপূর্ণতা পায়নি বলে দাবি তার। শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন,
মোদি বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। এছাড়া জুলাই সনদে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আহ্বান জানান আক্তার হোসেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জারি রাখতে পেরেছি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনকে অনিবার্য বাস্তবতা উল্লেখ করে তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। এজন্য কাজ করতে হবে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দলসহ সব পক্ষকে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব জল্পনা কল্পনা আর সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অনেকের বিভিন্ন দাবি দেওয়া থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়াই জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা মনে করেন, সেনাপ্রধানের অবস্থান, লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, জনমত আর রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া বর্তমান সময়ের অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছিল। আর্মির একটা চাওয়া ছিল, কিন্তু এটা আমরা স্বীকার করি বা নাই করি, কিন্তু অন্তরালে থেকে তারা তাদের চাওয়া পাওয়াটাও ইম্পর্টেন্ট। সর্বোপরি তারেক জিয়ার সাথে যে বৈঠকটা, এই বৈঠকটা সিগনিফিক্যান্ট। তো সব মিলায় এটা ছিল অনিবার্য বাস্তবতা। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো। এটার পিছনে কাজ করেছে জনমত। বেশিরভাগ দল কিন্তু নির্বাচন এগিয়ে আনা হোক বা নির্বাচন দ্রুত হোক সেই দাবি জানিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। মূল যে সমস্যা সেটি হচ্ছে নির্বাচনটি কিভাবে হবে, কেমন হবে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সেই যে ক্ষোভ বেদনা, সেটি কি এই নির্বাচনেও থাকবে? আমি কোনো অনিশ্চয়তা দেখি না। কেউ কোনো কনস্পিরেসি করার চেষ্টা করে তাহলে সেটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। বিশ্লেষকরা বলছেন, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সুষ্ঠু পরিবেশ আর সব পক্ষের সমান সুযোগ নিশ্চিতে কাজ করতে হবে এখন থেকেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ডিসকাউন্টে বিমানের টিকিট মানেই অনলাইন ট্রাভেল এজেন্সির OTA। অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক গ্রাহক ও এজেন্সি। সরকারের নীতিমালা না থাকায় ও মনিটরিংয়ের অভাবে নতুন নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলছে প্রতারক চক্র। এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নীতিমালার আওতায় নিয়ে আসতে হবে এসব প্ল্যাটফর্মকে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। অনলাইন ভিত্তিক ওয়েবসাইট তৈরি করে আকাশ পথের লাখ লাখ টাকার উড়োজাহাজের টিকিট বিক্রি করে অনলাইন ট্রাভেল এজেন্সি OTA সংশ্লিষ্টরা। অবাস্তব মূল্য ছাড় দিয়ে বুকিং দেওয়ার অফারে ঝুঁকে পড়ে গ্রাহক সহ অনেক এজেন্সিও। এসব ট্রাভেল এজেন্সিগুলোর বেশিরভাগই নাম সর্বস্ব, মানতে হয় না সরকারের কোনো নীতিমালা। আবার অনেক প্রতিষ্ঠান অফলাইন হলেও সুবিধা নেয়ার চেষ্টা করেন অনলাইনের। ট্রাভেল মার্কেটে হুট করে এসে জনপ্রিয়তা অর্জন আর অর্থ লোপাটের লক্ষ্য পূরণ হলেই লাপাত্তা। এমন প্রেক্ষাপটে মূল ঘরানার ব্যবসায়ীরা পড়ছেন সংকটে। অতি লোভের কারণেই বারবার আমাদের কিছু এজেন্সি ভাইরা প্লাস কাস্টমাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কাছে এমন হয় যে প্রায় প্রতিদিনই ফ্লাইট এক্সপার্টের বিভিন্ন স্ক্রিনশট আসতো যে ওইখানে কম, ওইখানে কম, এবং এরা বাংলাদেশে বড় বড় সেলিব্রিটিদের দিয়ে বিভিন্ন অ্যাড করছে, প্রমোশন করছে। আমরা আমাদের সিস্টেমে ধরেন আমরা ফেয়ার পাচ্ছি 55,000 টাকা, OTA-তে আপনি ফেয়ার পাচ্ছে কাস্টমার বা B2B তারা ফেয়ার পাচ্ছে ধরেন 40,000 টাকায়। দেখেন 40,000 টাকায় যদি একটা সিস্টেমে ফেয়ার শো করে, ওই কাস্টমার তো আর আমার কাছে 54,000 টাকাতে টিকিট কাটতে আসবে না। তথ্য বলছে, সবশেষ ফ্লাইট এক্সপার্ট উধাও হওয়ার আগে 24ticket.com, লেস ফ্লাই ও ট্রিপকার্ট ট্রাভেলসও একইভাবে গ্রাহকের অর্থ নিয়ে পালিয়ে যায়। মূলত স্বাভাবিক এয়ার টিকিটের বিপরীতে 30% পর্যন্ত ডিসকাউন্ট অফার দিয়ে টিকিট বুকিং সুবিধা দেয় এসব প্রতিষ্ঠান। পরে বাজার থেকে মোটা অঙ্কের টাকা ওঠানোর পরই নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় চক্রটি। বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালা না থাকার সুযোগে বারবার ঘটছে এমন ঘটনা। এসব প্ল্যাটফর্মের প্রচারণার ক্ষেত্রে তারকা ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। সে কিভাবে 100 টাকার টিকিট 80 টাকায় বিক্রি করে, এখানে অ্যান্টি ট্রাস্ট
ল এখানে তো এনফোর্স হওয়া উচিত ছিল। এয়ারলাইন্স যেটা দামে বিক্রি করছে তার থেকে তুমি কমে বেচতে পারবে না। 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে। তো এটা কিন্তু বড় আয়ের একটা উৎসব, মানে ক্রেডিট কার্ড যেসব ব্যাংকিং প্রতিষ্ঠান মার্কেটিং করে। তো আমি বলবো এখানে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে হবে। এ বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি কোনো কর্মকর্তার। তবে সাধারণ যাত্রীদের অনলাইনে লোভনীয় অফার গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনলাইন ট্রাভেল এজেন্সি প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাবের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়ার স্বস্তি প্রকাশ করেন সংগঠনটির একাংশের সদস্যরা। সদ্য বিলুপ্ত আটাব কমিটির মহাসচিব ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতি জালিয়াতির অভিযোগ তুলে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি করেন তারা। যারা কৃত্রিম সংকট তৈরি করে বিমান টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান আটাব সদস্যরা। 5 আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলকে অবগত না করে কক্সবাজারে ঘুরতে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে এনসিপির দফতর সম্পাদক স্বাক্ষরিত আলাদা চিঠিতে 5 নেতাকে আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এই ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। 5 শীর্ষ নেতার মধ্যে আছেন এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দেশের গণমাধ্যম এখনও স্বাধীন নয়। দলীয় সরকার এলে স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সিরদাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত অনুষ্ঠানে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সরকার সবকিছু ঠিক করে দিতে পারে না, নিজেদেরই অনেক কিছু পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তবে স্বাধীনতা ছাড়া এর ভূমিকা হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। বিগত বছরগুলোতে নানামুখী চাপে বারবার খর্ব হয়েছে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় অভিযোগ উঠে এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না গণমাধ্যম। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একজন সিনিয়র সাংবাদিক তিনি কথা বলছেন যে আমরা সব কথা বলতে পারছি না, কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা এখন অতীতের যে কোনো সময় চাইতে স্বাধীনতা ভোগ করছে। কাজে স্বাধীনতার বাইরেও উঠে এসেছে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা, চাকরির অনিশ্চয়তা, মালিক পক্ষের একপেশে আচরণ, সংবাদকর্মী ও সংগঠনগুলোর দলীয় লেজুর বৃত্তি। আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি, হাতে গোনা 2-3টা প্রতিষ্ঠানে পাওয়া যাবে, 1-2টা টেলিভিশন কিংবা সংবাদপত্রে যাদের লিখিত নীতিমালা আছে। কাঠামো ঠিক করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তা ইতিবাচক ভূমিকা পালন করতে পারেনি বলে মনে করেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান। রাজনৈতিক হাতিয়ার থেকে মুক্ত করতে হবে গণমাধ্যমকে, তাই নীতিমালা করার তাগিদ তার। বলেন যে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আমাদের সাংবাদিক বন্ধুরা এবং মিডিয়া হাউসগুলো যে সমস্ত সমস্যা সংকুলের মধ্যে আছে তাদেরকে কিভাবে খুব দ্রুত গতিতে এইসব শঙ্কা থেকে বের করে আনবেন। অতীতে যেমন অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল, বিগত 16 বছর বাদ দিয়ে আগামীতেও যেন তারা রাখতে পারে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, মিডিয়া হাউসগুলো কর্পোরেট কোম্পানিগুলোর মধ্য থেকে বের হয়ে না আসতে পারলে স্বাধীন হবে না সংবাদ মাধ্যম। মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই ধরনের পুঁজির রক্ষাকর্তা, এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া
গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের রাজনৈতিক ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ে আন্দোলন দমাতে ছাত্র জনতা ও রাজনৈতিক দলের নেতাদের ঢালাওভাবে আটক করে সরকার। জেল হাজতে কাটে মানবেতর জীবন। জুলাইয়ে কারাবন্দীদের তালিকা তৈরি এবং জেলখানার সংস্কারের দাবি জানিয়েছেন রাজনীতিকরা। আইন উপদেষ্টা বলেন, কারাবিধির প্রয়োজনীয় সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের নিষ্ঠুরতার প্রতিবাদে যখন রাজপথে নেমেছিল ছাত্র জনতা, তখন তাদের দমনে একদিকে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী, অন্যদিকে ঢালাওভাবে আন্দোলনকারীদের আটক করা হয়। সাধারণ ছাত্র জনতার পাশাপাশি খুঁজে খুঁজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং রাজনৈতিক দলের নেতাদের আটক করে পুলিশ। বাদ যায়নি স্কুল কলেজের কিশোররাও। কাউকে রাখা হয় জেল হাজতে, কারো ঠাঁই হয় আয়না ঘরে। জুলাই অভ্যুত্থানের পরদিন ২৪-এর ৬ আগস্ট মুক্তি পান অনেকেই। বুধবার বিকেলে বাংলা একাডেমিতে জুলাই কারাবন্দী স্মৃতি অনুষ্ঠানের আয়োজন করে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানে অংশ নেয় জুলাই আটক হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা। এ সময় তারা কারাজীবনের ভয়াবহ স্মৃতিচারণ করেন। রাজপথে নেমে এসেছি। রাজবন্দীদের গেজেটভুক্ত করার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। আর এবি পার্টি চেয়ারম্যান বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে পরবর্তী সময়ে বৈষম্য হতে পারে। আমরা যে মানবিক মর্যাদার কথা বলি, সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই। শুধু সন্তানের রক্ত দেখে, শুধু বোনের কান্না দেখে, শুধু বাপের হাজারি দেখে, শুধু মায়ের বিলাপ দেখে আমরা রাজপথে এসেছিলাম। জেলখানায় দুর্নীতি ও অনিয়ম দূর করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে জামাতের সেক্রেটারি বলেন, জেলখানা ও কারা আইনের সংস্কার করতে হবে। সাধারণ বন্দীরা কি মানুষ না? পেটে ব্যথা, অস্থির, সেন্সলেস হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, একটা ট্যাবলেট দেবে। খুনি, বদমাইশ, ধর্ষণকারী, ব্যভিচারী, লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা ওখানে বসে টেলিফোন দিয়ে টাকা আয় করে আর আরামে থাকে। পরে জুলাই কারাবন্দীদের তালিকা জুলাই জাদুঘরে সংরক্ষণ এবং কারাবিধির সংস্কারের আশ্বাস দেন আইন উপদেষ্টা। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে পুরো দেশটা ছিল জেলখানা। হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব, কারাবিধির সংস্কারের কাজ করে যাব। জুলাই অভ্যুত্থানের পর বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই উপদেষ্টা। আজকে যখন এখানে বসে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। প্রত্যেকটা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি একই জায়গায় বসবাস করছে। টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ এলাকা। ৩ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত। খাল খননে দীর্ঘসূত্রিতায় বিপর্যয়, দাবি ভুক্তভোগীদের। জাহাজ ফেরানোর পাশাপাশি কন্টেইনার এবং কার্গো পণ্য হ্যান্ডলিং করে 1 বছরে রেকর্ড ৫,০০০ কোটি টাকার বেশি আয় করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১,৭৬৫ কোটি টাকা ভ্যাট ট্যাক্স হিসাবে জমাও দিয়েছে সরকারি কোষাগারে। তবে রেকর্ড আয় করলেও জাহাজের গড় অবস্থানের সময় বাড়াতে থাকায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গণ আন্দোলন, বন্যা সহ নানা মুক্তির জটিলতায় ঘটনাবহুল ২০২৪-২৫ অর্থ বছরেই ৮.22% প্রবৃদ্ধি হিসাবে ৫,২২৭ কোটি টাকা নিজস্ব আয়ের রেকর্ড করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যাবতীয় খরচের পরও উদ্বৃত্তের পরিমাণ ২,৯১২ কোটি টাকা। তার আগের অর্থ বছরে এই আয় ছিল ২,৭১৫ কোটি টাকা। মূলত পণ্য নিয়ে আসা জাহাজ বন্দরের জেটিতে ভিড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য উঠানামার মাধ্যমেই বন্দর রেকর্ড আয়। লাভের কারণে আমাদের চট্টগ্রাম বন্দরের যে ভবিষ্যৎ প্রজেক্টগুলো আসছে সেগুলোকে ফাইন্যান্স করা আমাদের জন্য সহজতর হবে। এগুলো আমরা বন্দরের উন্নয়নের কাজেই ব্যবহার করি। বন্দরের বিভিন্ন প্রজেক্ট, উন্নয়নমূলক কার্যক্রম, এগুলোর জন্য আমাদের প্রচুর ব্যয় করতে হয়।
এগুলা মূলত এই সুযোগগুলো আমরা সৃষ্টি করি ইউজারদের জন্য। আয়ের ক্ষেত্রে যেমন বন্দরের রেকর্ড হয়েছে, তেমনি সরকারি কোষাগারে দেওয়ার ক্ষেত্রে বন্দরের ভালো অবস্থান। সদ্য বিদায়ী অর্থ বছরে 728 কোটি টাকা কর্পোরেট ট্যাক্স আয়কর সহ সর্বমোট 1765 কোটি টাকা জমা হয়েছে সরকারের তহবিলে। তবে প্রতিবেশী দেশগুলোর বন্দরের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। এদিকে বন্দরের নিজস্ব আয় বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজের অবস্থানকালীন সময় বাড়তে থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। বিশেষ করে আগে 48 ঘন্টা বা তারও কম সময়ে পণ্য নিয়ে আসা জাহাজ কাজ শেষ করে বন্দর ত্যাগ করলো, এখন তা 72 থেকে 96 ঘন্টা পর্যন্ত লাগছে। এক্ষেত্রে প্রতিযোগী দেশগুলির সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে হচ্ছে বলে দাবি বিজিএমইএর। উই ওয়ান্ট আওয়ার পোর্ট টু বি মাচ মোর এফিশিয়েন্ট। এই বললাম তো 5 দিনের জায়গায় 3 দিনে আনেন। 3 দিনে বলবো না, আমাদের যে কম্প্যারেটিভ যে কান্ট্রিগুলো আছে, ব্রিং ইট ক্লোজ টু দ্যাম, ডোন্ট হ্যাভ টু ম্যাচ দ্যাম, ব্রিং ইট ক্লোজ টু দ্যাম। বিদায়ী অর্থ বছরে 32,96,000 কন্টেনার এবং 13,07,00,000 মেট্রিক টন পণ্য ওঠানামা করেছে চট্টগ্রাম বন্দরে। একই সঙ্গে জাহাজ এসেছে 4,077টি। তবে নানামুখী জটিলতায় জাহাজের অবস্থানকালীন বেড়ে যাওয়া সময় কমিয়ে আনার পাশাপাশি দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের স্বার্থে জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বন্দর এই কর্মকর্তা। অনলাইনে পেমেন্টের অপশনটা যুক্ত করেছি আমরা, খুব অতি শীঘ্রই আরও কিছু সেবার এখানে অ্যাড করছি। আমরা গেটে যাতে তাদের যে সমস্ত যানবাহনগুলো আসে সেগুলোকে সুনিশ্চিতভাবে অল্প সময়ের ভিতরে ঢুকতে পারে সেই ব্যবস্থার জন্য ই গেট পাসিংয়ের ব্যবস্থা চালু করেছি। এবং এই ধরনের প্রতিনিয়ত আমরা নতুন নতুন উদ্ভাবনী কার্যক্রম এখানে নিয়েছি। বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে 67তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনা মহানগরীর প্রস্তাবিত বর্ধিত অংশে নেই পরিকল্পিত নগরায়নের ছোঁয়া। ড্রেনেজ, ময়লা অপসারণ, পানি নিষ্কাশন কিংবা সুপেয় পানির ব্যবস্থাও নেই। বিষয়টি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে থাকলেও বেশিরভাগ ভবনই নির্মিত হচ্ছে তাদের অনুমতি ছাড়া। কেডিএ বলছে, এখতিয়ার না থাকলেও স্থানীয় সরকার বিভাগ অনুমতি দেওয়ায় ঠেকানো যাচ্ছে না ভূমির অনিয়ন্ত্রিত ব্যবহার। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা মহানগরীর গল্লামারী ব্রিজ এলাকা পার হতেই শুরু বটিয়াঘাটা উপজেলা। সিটি কর্পোরেশন এলাকা বৃদ্ধির প্রস্তাবের খবরে এই এলাকায় দ্রুত বাড়তে থাকে আবাসন। শুধু এই এলাকা নয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানভুক্ত কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন সবগুলো এলাকায় কেডিএর অনুমতি ছাড়াই চলছে অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। আবাসনের সামনের সড়ক কিংবা ড্রেন সবকিছুই তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে। গড়ে ওঠা নতুন এসব আবাসিক এলাকায় নেই ড্রেনেজ ব্যবস্থা, ময়লা ফেলার স্থান, সুপেয় পানি ও সড়কে আলোর ব্যবস্থা। সরুগলির এই এলাকাগুলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। কেডিএ থেকে অনুমতি না পেয়ে বসতির প্রয়োজনে বাধ্য হয়ে অনুমতি ছাড়াই ভবন নির্মাণে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। কেডিএতে অনুমতি নিতে যায় কিন্তু আমাদের কোনো অনুমতি দেয় না। ড্রেন নাই, পানি উঠে তাহলে ভরে যায়। সিটি কর্পোরেশনের ভিতরে না নেওয়ার কারণে আমাদের এই রোডগুলো ডেভেলপমেন্ট হচ্ছে না। রোড লাইন নাই, রোড লাইন থেকে আরো বঞ্চিত হচ্ছি। কোটি কোটি টাকা খরচ করে যদি কেউ বাড়ি করে, পরবর্তীতে যদি এটা কেডিএ প্ল্যান যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে তো এই বাড়ি পরবর্তীতে ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে কেডিএ বলছে, এখতিয়ার না থাকা এবং চিঠি দিয়ে অবগত করার পরেও স্থানীয় সরকার অনুমতি দেয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভূমির অপরিকল্পিত ব্যবহার। যদিও স্থানীয় সরকার বিভাগের দাবি, মাস্টার প্ল্যানভুক্ত এলাকার কোনো গেজেটেড কপি দেখাতে পারেনি কেডিএ। আইন মেনেই ইমারত নির্মাণের অনুমতি দিচ্ছেন তারা। ড্রেনেজ সমস্যা তৈরি করতে পারে এমন কিছু জায়গায়ও তারা বিল্ডিং প্ল্যান অনুমোদন করে দিচ্ছে। এমনকি ছোট ছোট রাস্তা সেগুলোকে বড় দেখিয়ে অনুমোদন করে দিচ্ছে। প্রপার আইন মেনেই দিচ্ছি এবং কেডিএর যে জায়গাটা তারা তাদেরকে বলছে তার এগেনস্টে তারা কোনো প্রপার ডকুমেন্ট এখনো পর্যন্ত উপজেলা পরিষদে দিতে পারেননি। অন্যদিকে কেডিএ তদারকি কিংবা অন্য কোনো ব্যবস্থা না নেয়ায় প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় বিশৃঙ্খল আবাসন ও স্থাপনার ফলে ভেস্তে যেতে বসেছে তাদের পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা, বলছে সিটি কর্পোরেশন। আনপ্ল্যান নগরী গড়ে তুলছে, বিল্ডিং যত্রতত্র হচ্ছে, এইগুলো তো পরে এটাকে রিভাইজ করে প্ল্যানের মধ্যে আনা খুব কঠিন সময় আসবে আর কি, যেটা সিটি কর্পোরেশনের পক্ষে
ম্যানেজ করা সম্ভব না। 45.65 বর্গ কিলোমিটার আয়তনের বর্তমান খুলনা নগরীর সাথে আরও 40.10 বর্গ কিলোমিটার যুক্ত করে সিটি কর্পোরেশন বর্ধিত করার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে আছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আলোচিত অর্থ পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 50 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পিকে হালদার সহ সংশ্লিষ্ট 24 জনকে আসামি করা হয়েছে। এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস ও সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাসের বিরুদ্ধে হামলা করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 57 কোটি 70 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণও পেয়েছে দুদক। ঋণ হিসাবে 50 কোটি টাকা মঞ্জুর করত 49 কোটি 74 লক্ষ টাকারও বেশি উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং পরবর্তীতে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে পিকে হালদার সিন্ডিকেটের ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যক্তির হিসাবে উক্ত অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে গোপনপূর্বক পাচার করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। কুষ্টিয়ার মহাসড়কগুলোতে আইন অমান্য করে চলছে 3 চাকার যানবাহন, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সচেতনতা বৃদ্ধি সহ মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশিদের রিপোর্ট। কুষ্টিয়ায় আইন অমান্য করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন। মহাসড়কের উপরে গড়ে উঠেছে স্ট্যান্ড। দূরপাল্লার যানবাহনের চালকরা বলছেন 3 চাকার বাহনের জন্য স্বাভাবিক গতি হারাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে একদিকে সময় অপচয় হচ্ছে, অন্যদিকে ভাড়া বৃদ্ধি পেয়েছে বাস, ট্রাক সহ প্রাইভেট কার ও 4 চাকার যানবাহনের। 3 চাকার কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। থ্রি হুইলার যেভাবে চালায়, কোন জায়গায় দাঁড়ায় যায়, কোন জায়গায় ডাইনে মুড়া মেরে চলে যায়, ওই এক গাড়ি বাঁচাতে গিয়ে আমাদের জানের হুমকি। আগে গাড়ি চালায় একটা শান্তি ছিল, এখন সেটা নাই। এখন ধরেন যে অটো, সিএনজি, নসিমন, করিমন এর কাছে ধরেন আমরাই জিম্মি। ওরা সিঙ্গেল বোঝে না, কোনো কিছু বোঝে না, হুট করে ঢুকাই দেওয়ার কারণে মনে করো যে এই যে আমাদের মতো বড় গাড়িগুলা, বাস, ট্রাক, এরা মনে করো দুর্ঘটনা। এদিকে মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল অমান্য জেনেও বাধ্য হয়ে চালাচ্ছেন দাবি 3 চাকার যানবাহন চালকদের। হাই রোডের সমস্যা, আমাদের তো কোনো সাইড কোনো রোড নাই, পেটের দায় থেকে আমরা বিশ্ব রোডে ওঠা লাগে। সচেতনতা বৃদ্ধি সহ মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময় মিটিং করেছি, যাতে করে এই 3 চাকার যানবাহন যারা চালায় তারা যেন রাস্তার মধ্যে না আসে, পাশাপাশি যারা ওঠে এই যানবাহনগুলো ব্যবহার করে তাদের সচেতনতার জন্য আমরা বিআরটি এর পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা বিভিন্ন সময় মিটিং করেছি। সড়ক বিভাগের তথ্য মতো জেলায় 2টি জাতীয় মহাসড়ক ও 4টি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ঝিনাইদহের শৈলকুপায় 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও ব্যবহার হচ্ছে না 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি। স্থানীয়রা বলছেন দুপাশে সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের। রোটাস রহমান সোহাগের রিপোর্ট। পড়ে আছে নতুন ব্রিজ, কেউ শুকাচ্ছেন পাট, কেউ বা পাটখড়ি, আবার ব্রিজের উপর স্তূপ করে রাখা আছে ইট বালি, রয়েছে ঘোড়ার গাড়িও। স্থানীয়রা জানায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের জিকে শেষখালের উপর 2 বছর আগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়। তবে নতুন এই ব্রিজের দুপাশে কোনো প্রকার সড়ক নির্মাণ না করেই কাজ শেষ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। এরপর থেকেই পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। রাস্তা না থাকায় পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলাচল করছে যানবাহন, আর নতুন ব্রিজ পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ব্রিজের দুপাশে সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ব্রিজটা করা হয়েছে 2023 সালে, করার পরে এখানে ওই সাইডে আসলে ওই আপনার অ্যাঙ্গেলটা ঠিক হয় না, যার কারণে মোটামুটি ব্রিজে কোনো চলাচল হয় না। ব্রিজটা করতে আসলে আমাদের কোনো কাজে আসি নাই, তো টাকাটাই নষ্ট হয়েছে, মানে ব্যয় করেছে 3-4 কোটি টাকা। এভাবে ব্রিজ করাতে চলাচলও করতে পারছে না, গাড়ি ঘোড়াও যেতে পারছে না, বরং আমাদের জন্য ক্ষতি। সংযোগ যে রাস্তা, সে রাস্তা নাই, কাদা, গাড়ি উঠতে গেলে অ্যাক্সিডেন্ট করে। এখন যদি যত দ্রুত সম্ভব হচ্ছে এই সরকার যদি হচ্ছে নতুন ব্রিজ চালু করে, তাহলে হচ্ছে মানুষ পারাপার বা ভারী যানবাহন চলাচলের জন্য সুবিধা হবে।
সড়ক বিভাগ বলছে ব্রিজ নির্মাণ করার সময় জমি বুঝে না পাওয়ায় রাস্তা নির্মাণ করা যায়নি, তবে দ্রুত সড়ক নির্মাণ করে ব্রিজটি চালু করার আশ্বাস তাদের। এখন আমরা বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। 2023 সালের 21 এপ্রিল ব্রিজটির উদ্বোধন করা হয়। এই পথ দিয়ে ঝিনাইদহের শৈলকুপা এবং মাগুরা জেলার অন্তত অর্ধশত গ্রামের মানুষ চলাচল করেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। আবারও জলবদ্ধতার কবলে যশোরের ভবদহ এলাকা। টানা বৃষ্টিতে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বেড়েছে দুর্ভোগ। সরকারের আশ্বাসের পরও খাল খনন কাজের দীর্ঘসূত্রিতায় এ বিপর্যয় বলে দাবি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে গুরুত্ব দিয়ে পানি অপসারণে কাজ চলছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চল। পলি পড়ে এই এলাকার নদীগুলো নাব্য হারানোর কারণে 80-র দশক থেকে জলবদ্ধতার শিকার এ অঞ্চলের মানুষ। গত 2 মাসের ভারী বর্ষণে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে ভবদহ অঞ্চলে। প্লাবিত হয়েছে ভবদহ এলাকার 52টি বিল, ডুবেছে আশপাশের গ্রাম। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় পানি ঢুকে পড়েছে। বাঁশের সাঁকো তৈরি করে ঘর থেকে বের হতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়দের দাবি, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেবে। চলাফেরার জন্য বিশাল কষ্ট আছে আমাদের, ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়তেছে এবং রান্না বান্না করতে পারছি না, গরু বাছুর খাওয়া দাওয়া বিশাল কষ্ট যাচ্ছে। কি করে চলাফেরা করবো, আমাদের গা পা খাইয়ে যাচ্ছে, জ্বর আসছে, সর্দি নামতেছে। বিগত দিনে যে বরাদ্দ হয়েছে এটা কিন্তু বিভিন্নভাবে সঠিক ব্যবহার হয়নি। কোথায় জল পাবো, ওই বাইরের থেকে ডিপ কলেতে জল আনিয়ে তাই খাতি হচ্ছে। প্রত্যেকটা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি একই জায়গায় বসবাস করছে। একটা নদীর সাথে বিলগুলো কেটে দিই, একটা বিলের সঙ্গে সংযোগ দিয়ে দিই, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না, কিন্তু সেই কাজটা তারা কোনোভাবেই করতেছে না। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, গুরুত্ব দিয়ে পানি অপসারণের কাজ চলছে এবং গৃহীত প্রকল্পের কাজ শুরু হলে সমস্যার সমাধান হবে। অবৈধ এলাকার মূল যে নিষ্কাশন নদীসমূহ সেনাবাহিনীর মাধ্যমে পুনঃখনন কাজ হবে। তারই আমরা প্রায় শেষ পর্যায়ে আসি। সেনাবাহিনীর সাথে আমাদের এমওইউ হইলেই নদীসমূহ পুনঃখনন কাজ শুরু হবে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির তথ্য মতে ভবদহ অঞ্চলের যশোরের 3টি উপজেলার 101টি গ্রাম জলবদ্ধতার শিকার। সময় সংবাদ, যশোর। পদ্মার প্রবল স্রোতে মানিকগঞ্জে ভাঙছে নদীর পাড়। এর মধ্যে বিলীন হয়েছে পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মধ্যে 200 ফিট পাটুরিয়া ঘাটের লঞ্চ ঘাট এলাকা বিলীন, চলে গিয়েছে একটি জেটিও। অপর জেটিও নরভরে অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ যেভাবে বলছিলেন, প্রবল পদ্মার নদীর প্রবল স্রোতের কারণে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যে লঞ্চ ঘাটের জেটি, যেটা দিয়ে উঠানামা করা হয় লঞ্চের যাত্রীদের, সেইটাও কিন্তু একটা যেটা আপ লেভেলের, সেটা বিলীন হয়ে গিয়েছে নদীতে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং লঞ্চের শ্রমিক ও মালিকরা। দ্রুত সময়ের ভাঙ্গন প্রতিরোধে পদক্ষেপ না নিলে পুরো এলাকা, অর্থাৎ এই ঘাট এলাকাটি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে লঞ্চঘাটের পশ্চিমে 2 নম্বর ফেরিঘাটের পল্টনে লঞ্চগুলো রাখা হয়েছে। সেখানে কোনো রকমের যাত্রীদের ওঠানামা করানো হচ্ছে। এছাড়াও কিন্তু নদীতে প্রবল স্রোত রয়েছে। লঞ্চের মাস্টার এবং সুগাররা অভিযোগ করে আমাদের বলছেন, প্রতি বছরই কিন্তু এই মৌসুমে ভাঙ্গনটা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি না নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে এবারও। আর বড় ধরনের এই বিপর্যয় নেমে এসেছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়েছে। লঞ্চ ঘাটের আপ পয়েন্টের পশ্চিম পাশের জেটি নদীতে বিলীন হয়ে গিয়েছে। অপর জেটিটিও নরভরে অবস্থায় রয়েছে।
এর সম্মুখ ভাগ অর্থাৎ পানিতে তলিয়ে গিয়েছে সম্মুখ ভাগ, যে কোনো মুহূর্তে সেটিও অর্থাৎ বাকি যেটা রয়েছে সেটিও কিন্তু নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এখন শব্দ করছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। লঞ্চঘাটে ভেঙে যাওয়ার পরে পশ্চিম পাশের যে ফেরি লঞ্চগুলো রাখা হয়েছে সেখানেও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে লঞ্চ ঘাটের 300 ফিট থেকে শুরু করে 200 ফিট এলাকা নদী ভাঙ্গনের শিকার হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেইটা জায়গাগুলো প্রতিনিয়ত এটা ভাঙছে। আমরা এখানকার যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে, যেহেতু এই ঘাট এলাকা পানি উন্নয়ন বোর্ড কাজ করে না, সেহেতু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। যিনি উপপরিচালক রয়েছে সেলিম শেখ, তিনি বলছেন যে ব্যবস্থার জন্য তারা কাজ করছেন, অচিরেই রক্ষার্থে তারা আশ্বাস করছেন। এই ছিল আমার কাছে পাটুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা যুক্ত ছিলাম মানিকগঞ্জে। ভোরের সময় আরও থাকছে। ভারতের ভিসা কড়াকড়িতে কলকাতার অর্থনীতিতে বড় ধাক্কা। বাংলাদেশি পর্যটক না থাকায় নিউ মার্কেট এলাকায় ব্যবসায় ধস। দ্রুত জটিলতা নিরসনের দাবি। নিজস্ব ভবন না থাকায় চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র এবং ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রয়েছে প্রয়োজনীয় লোকবল ও ঔষধের সংকটও। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রসূতি নারী, নবজাতক ও শিশুরা। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1978 সালে চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এরপর থেকে কেন্দ্রগুলো গ্রামীণ প্রসূতি নারী, নবজাতক ও শিশুদের চিকিৎসা দিয়ে আসছে। নর্মাল ডেলিভারি, পরিবার পরিকল্পনা পদ্ধতি, জীবন রক্ষা সহ নানা ধরনের চিকিৎসা ও সেবা প্রদান করা হয় নিয়মিত। কিন্তু আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত। ইউনিয়ন পরিষদের ছোট্ট একটি কক্ষে কোনো রকমে সাধারণ চিকিৎসা দেয়া ছাড়া অন্য কোনো কার্যক্রম নেই। আর জীবননগরের সীমান্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিজস্ব কোনো ভবন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ইউনিয়ন পরিষদে কোনো রকমে চলছে কার্যক্রম, বন্ধ রয়েছে নর্মাল ডেলিভারি। তাই ভোগান্তি পেরিয়ে গর্ভবতী নারীদের ছুটতে হচ্ছে দূরের কোনো হাসপাতালে। হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সাপ, ব্যাঙ, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব এবং ওখানে কোনো সেবা দেওয়া হয় না। গর্ভবতী মহিলাদের যে চিকিৎসা পাওয়ার দরকার সেটি এখানে পাচ্ছে না, সেই ব্যবস্থাটা নিয়ে। স্বাস্থ্যকেন্দ্র দুটিতে জনবল সংকটও প্রকট। দীর্ঘদিন ধরে শূন্য অনেক পদ, প্রায় 6 মাস ধরে ওষুধেরও সংকট। ওষুধ পানি গত 6 মাস ধরে আমরা কিছুই পাচ্ছি না। সাম্প্রতিক এই অবকাঠামোর কারণে এবং অন্যান্য ঔষধি সামগ্রীর স্বল্পতার কারণে এই সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই ইউনিয়নগুলোতে প্রস্তাবনা দেওয়া আছে, খুব শীঘ্রই এটা অনুমোদিত হলে তারা এখানে বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারে। আর বিল্ডিংটা হয়ে গেলে আমাদের এই জনগণকে যে সেবা দেওয়ার যে বিষয়টা, এটা আমাদের আরও সহজতর হবে। দুটি ইউনিয়নের জনসংখ্যা প্রায় 52,000। দুটি স্বাস্থ্যকেন্দ্রে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 1000 রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খুলনার পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে এ ক্যাম্পে 2 সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। বাসুস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদিনের তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 5 শতাধিক ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। দারিদ্র্যপীড়িত হতদারিদ্র তাদের যাতে চিকিৎসা সেবা আরও বেশি করে দেওয়া যায়, কারণ মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো চিকিৎসা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই অঞ্চলে আরও অনেকগুলো এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক ইমন। ধন্যবাদ অর্জিতা।
টাঙ্গাইলে জিনের ভয় দেখিয়ে ও ভিডিও ধারণ করে মাদ্রাসার একাধিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। কয়েকদিন আগে পৌর শহরে মহিলা মাদ্রাসার শিক্ষক মাহমুদুল্লাহর এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে মোবাইলে, পরে তাকে যৌন হয়রানি করা হয়। বিষয়টি পরিবারকে জানায় নির্যাতিতা শিক্ষার্থী। ঘটনাটি জানাজানি হলে আরও অন্তত 10 ছাত্রী একই অভিযোগ করে। গত মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। ভয় দেখাইছে মেয়েদেরকে, গার্জিয়ানকে তোমরা বললে তাহলে সমস্যা আছে। কানাকাটি করছে, দুপুরে বাদ দিছি খায় নাই, রাত্রে বাদ দিছি খায় নাই, সকালবেলা বাসায় গেছে তখন আমার কাছে না সবকিছু খুলে বলছে। যাদের বাচ্চারা এই মাদ্রাসায় আর কি পড়ে, গার্জেন পক্ষ মানে ওনারাই বলছে, ওনারা অনেকজন আসছিল আর কি। 8 বছর 9 বছরের পোলাপান এগুলা যে সে জন্য হয়রানি করছে কিংবা যাই কিছু কইরা থাকে, আর উপযুক্ত বিচার ওর জেল চাই, সর্বোচ্চ শাস্তি। যেহেতু ওনারা অভিযোগ করছে, অভিযোগ পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে নিচ্ছি। বরিশাল নগরীর আলোচিত লিটু শিকদার হত্যা মামলার প্রধান আসামি মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ খান মিল্টনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ঘটনার পর থেকেই আতঙ্কপনে ছিলেন মিল্টন। বুধবার বিকেলে কাশীপুর এলাকায় প্রতিবেশীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত লিটু শিকদার ছিলেন বরিশাল সদরের কাশীপুর ইউনিয়নের পূর্ব বিলবো বাড়ির বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। গত 31 জুলাই বিরোধের জেরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। রংপুরে একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে গুলিসহ দেশীয় অস্ত্র ও বিদেশি অস্ত্র। বুধবার রাতে নগরীর ধাপ এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় একটি বাসা থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 3 রাউন্ড গুলি। আটক করা হয় পাভেল নামে এক ব্যক্তিকে। নগরীতে শৃঙ্খলার বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় সেনাবাহিনী। নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলায় পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় বুধবার বিকেলে শিবপুরের উত্তর কারারচর থেকে মনির হোসেন ও তার সহযোগী বরকতুল্লাহকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি মোটরসাইকেল ও ইয়াবা। গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে একাধিক থানায় হত্যা, ডাকাতি ও মাদক সহ অন্তত 10টি মামলা রয়েছে। পরে তাকে শিবপুর মডেল থানায় সোপর্দ করে র্যাব। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 28 শিক্ষার্থীর সনদ বাতিল ও বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এর আগে 26 জুলাই বিশ্ববিদ্যালয়ের 73তম রিজেন্ট বোর্ড এ সিদ্ধান্তে হয়। 11 শিক্ষার্থীর আজীবনের জন্য সনদ বাতিল, 7 জনের 3 বছরের জন্য সনদ স্থগিত, 6 জনকে আজীবন বহিষ্কার এবং 4 জনকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মী বলে জানানো হয়। কর্তৃপক্ষ জানায় বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের জন্য চলতি বছর 11 জানুয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর 24 মে পর্যন্ত তদন্ত কমিটি শিক্ষার্থীদের থেকে অভিযোগ সংগ্রহ করেন। পরে 24 জুলাই তদন্ত শেষে রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেন কমিটি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার 5টি প্রতিরক্ষা কলোনির জমি সংক্রান্ত জটিলতা নিরসনে সংবাদ সম্মেলন করেছে সেনাবাহিনী। বুধবার দুপুরে ঘোড়াঘাট সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিসার মেজর এম নাজমুল হায়দার বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য যারা মুহাজের নামে পরিচিত তাদের পুনর্বাসনের জন্য দিনাজপুর, গাইবান্ধা এবং ঠাকুরগাঁওয়ের 3529 একর জমি অধিগ্রহণ করা হয়, যার অধিকাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছে দুষ্কৃতিকারীরা। 1971-এর মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে রাজনৈতিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ময়মনসিংহে গড়ে তোলা হবে সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস। বুধবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকায় প্রস্তাবিত বিদ্যালয়টির স্থান পরিদর্শন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় উপদেষ্টার সামনে প্রয়াসের প্রস্তাবিত মাস্টার প্ল্যান তুলে ধরেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে শারমিন এস মুর্শিদ বলেন, দেশের 13 জেলায় সফলভাবে পরিচালিত হচ্ছে প্রয়াস স্কুলগুলো। তিনি আশ্বাস দেন, ময়মনসিংহ প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই উদ্যোগের পাশে থাকবে। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চতুর্থ দফায় আরও 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে বাঁধের জলকপাট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পানির উচ্চতা বাড়তে থাকায় বাঁধের জলকপাট প্রথম দফায় সোমবার রাতে 6 ইঞ্চি খুলে দেওয়া হয়। পরে মঙ্গলবার রাতে আবারও খোলা হয় 1.5 ফুট। তৃতীয় দফায় বুধবার দুপুরে 2.5 ফুট এবং সবশেষ রাত 11টায় খোলা হয় 3 ফুট। হ্রদ থেকে প্রতি সেকেন্ডে 90,000 কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জলকপাট আরও খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে মাছের দাম। ব্যবসায়ীরা জানান, বৈরী আবহাওয়ায় পুকুর জলাশয় থেকে মাছ কম আসায় বেড়েছে মাছের দাম। ফলে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। সিলভার কাপ ও পাঙ্গাস বিগত দিনে 140 থেকে 150 টাকায় বিক্রি হলেও বর্তমানে 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। মাছ কিনতে আসা ক্রেতারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। 26টি আড়তে গড়ে প্রতিদিন 20 থেকে 25 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটা সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের বাবা এবং সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তারেক রহমান। লন্ডনে রয়্যাল রিজেন্সিতে মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে, কাজ করতে হবে দেশের জন্য। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তিনি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় লন্ডন বিএনপির নেতারা ও ডক্টর জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। আমি সকলকে অনুরোধ করব যে আসুন, আমাদের যেই সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যেই সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন, প্রত্যেকটি বাংলাদেশিকে, প্রত্যেকটি প্রবাসীকে, যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে, প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো 50%, যা যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। ট্রাম্পের এই ঘোষণাকে অন্যায় এবং অযৌক্তিক বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে মার্কিন এই পদক্ষেপকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে দেশটির ওপর ট্যারিফের হার আরও বাড়তে পারে বলে অনেকেই মনে করছিলেন। এবার এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে দেশটির পণ্যের ওপর মোট শুল্ক হার দাঁড়ালো 50%। হোয়াইট হাউস বলছে, রুশ তেল আমদানি ও পুনরপ্তানির মাধ্যমে ভারত পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধ তহবিল মজবুত করছে।
আদেশ অনুযায়ী নতুন শুল্ক কার্যকর হবে 21 দিনের মাথায়। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় যারা এখনও রাশিয়ার সঙ্গে জ্বালানি বা প্রতিরক্ষা বাণিজ্য করছে তাদের দ্বিতীয় স্তরের শাস্তির আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। তাদের দাবি, ভারত নিয়মিত রাশিয়া থেকে তেল আমদানি করছে, যা ভারতের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা রক্ষায় অপরিহার্য। মন্ত্রণালয় আরও দাবি করে, যারা ভারতের এই পদক্ষেপের জন্য সমালোচনা করছে তাদের অনেকেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির নীতিকে অর্থনৈতিক ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারতকে একটি অন্যায় বাণিজ্য চুক্তিতে যেতে বাধ্য করা হচ্ছে। রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতার পেছনে যুক্তরাষ্ট্রে আদানি ইস্যুতে চলমান তদন্ত দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, মোদীর হাত বাঁধা, তাই তিনি ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছেন না। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা ও বাণিজ্য চাপের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। আগামী 31 আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। চীনের আগে জাপানেও একদিনের সফর করবেন মোদী। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশি পর্যটকদের ভিসা কড়াকড়িতে মুখ থুবড়ে পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার অর্থনীতি। পর্যটক শূন্য হয়ে পড়ায় দোকানপাট, হোটেল, হাসপাতাল সবই একরকম ফাঁকা। তবে এখন পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আবেদনের নিয়মে কিছুটা শিথিলতা আবার বাড়তে শুরু করেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। দুই দেশের জনগণের স্বার্থেই বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার মধ্যবর্তী এলাকার অর্থনীতির সিংহভাগ নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। হোটেল ভাড়া কম, অসংখ্য খাবারের দোকান, শপিং মল এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা হাতের নাগালে পাওয়ায় ক্রমেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল কলকাতার বাংলাদেশি অধ্যুষিত নিউ মার্কেট এলাকা। কিন্তু গত বছর 5 আগস্টের পর থেকে পাল্টে যায় সেই চিত্র। 13 আগস্ট থেকে বিশেষ ক্যাটাগরির ভিসা ছাড়া পর্যটক ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। মেডিকেল ভিসা ছিল কড়াকড়ি, কর্মী সংকট এবং অতিমাত্রায় ভিসার আবেদন জমা হওয়ায় কারণ বলছেন সংশ্লিষ্টরা। ভিসা বন্ধের প্রভাব পড়ে কলকাতার সামগ্রিক অর্থনীতির একটি অংশে। আস্তে আস্তে কমতে থাকে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। চলতি বছর জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিদের দেখা মিললেও এরপর থেকে ক্রমেই ভ্রমণকারীদের সংখ্যা শূন্যে নেমে আসে এলাকাটিতে। বন্ধ হয়ে যায় বহু ব্যবসা প্রতিষ্ঠান। অর্থনৈতিক এই ধসে পেরিয়ে গেছে 1 বছর, তবু আগের অবস্থায় রয়েছে ভারত সরকার। তাই স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসা নিতে আসা মানুষের দাবি দ্রুত ভিসা জটিলতা নিরসনের। আগে একেবারেই কম ছিল, এখন তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। মেডিকেল ভিসাগুলো বাড়ানোর জন্য এতে বাংলার যারা অসুস্থ পেশেন্ট রয়েছে তাদের জন্য সুবিধা হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে আস্তে আস্তে ভিসা দিবে, একটু অল্প বাড়ছে। 1 বছরে যা অবস্থা ছিল সেই হিসাবে গত 2-1 মাস থেকে একটু বেড়েছে। প্রতিবেশী দুই দেশের মানুষের কথা বিবেচনা করে দ্রুত ভিসা জটিলতা অবসানের তাগিদ বিশ্লেষকদেরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভোরের সময় আরও থাকছে। বিসিবির স্থায়ী আমানত থেকে 250 কোটি টাকা স্থানান্তরে ফারুক আহমেদের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দুদক। সুজন আরামের স্বাক্ষরের ট্রান্সফার হয় অর্থ, তদন্তের তথ্য। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে 5 সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে। গুলির খবর পাওয়ার পরই ঘাঁটিটি লকডাউন করে ফেলে কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। হামলাকারীকে ধরতে টানা 40 মিনিট অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে আটক করা হয় সন্দেহভাজন এক সেনা সদস্যকে। তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কেও কিছুই জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম বলছে, আটক হওয়া সেনা সদস্যকে সামরিক বাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ব্রাজিলে একটি পিকআপ ভ্যান থেকে $1 কোটি মার্কিন মূল্যের অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময়ে মঙ্গলবার দেশটির রোরাইমা স্টেটের রাজধানী বোয়া ভিস্টার মহাসড়কে তল্লাশির সময় এই স্বর্ণ উদ্ধার করা হয়।
পুলিশ জানায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি পরিবার নিয়ে যাওয়ার সময় তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় গাড়ির ড্যাশবোর্ডে লুকানো ১০০টির বেশি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে ৮০০-র বেশি ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামের দাবানলে পুড়েছে অন্তত ২৫টি বাড়ি। নিহত অন্তত একজন, নিখোঁজের খবরও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্পেনে চলছে দ্বিতীয় দফার দাবানল। দেশ জুড়ে বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে প্রশাসন। এর মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ভুগছে বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চলমান দাবানল এবার ছড়িয়েছে সান বার্নার্ডিনো কাউন্টিতে। ৫ একরের বেশি জায়গা জুড়ে ৮০০-র বেশি বাড়িঘর পুড়ে গেছে। পাহাড়ি এলাকায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মূলত স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয় দাবানল। এরপরেই স্থানীয়দের দ্রুত উপত্যকা ত্যাগের নির্দেশ দেন কর্তৃপক্ষ। দাবানলের ভয়াবহতার সাক্ষী হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সও। দেশটির দক্ষিণের অড অঞ্চলের একটি গ্রামের অন্তত ২৫টি বাড়ি পুড়েছে। ১৩,০০০ হেক্টরের বেশি জায়গা জুড়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ৪,০০০-এর বেশি ফায়ার সার্ভিসের কর্মী। এছাড়া ২,৫০০-এর বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। নিহত এবং নিখোঁজের খবরও নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্পেনেও চলছে দ্বিতীয় দফার দাবানল। উপকূলীয় শহর তারিফায় দেখা গেছে দাবানলের কালো ধোঁয়া। স্থানীয় প্রশাসন জানায় একটি ক্যারাভান থেকে আগুনের সূত্রপাত। এরপর দাবানল পাহাড় বেয়ে সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়ে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও গ্যালিসিয়া অঞ্চলের পন্তেসেসোতে দাবানল ছড়িয়েছে। এর মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমনকি দেশের বিভিন্ন স্থানে দাবানলের কারণে প্রচণ্ড গরমের সতর্কতা জারি করেছে প্রশাসন। নাদিম মারজান, সময় সংবাদ। চাঁদে প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি বসাতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি। বিশ্লেষকরা বলছেন, চাঁদে চীন এবং রাশিয়ার সম্ভাব্য দখল রুখতেই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। চীন ও রাশিয়ার মধ্যে মিত্রতা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই সাপে নেউলে সম্পর্ক এই পরাশক্তি দেশ দুটোর। ৩ দেশের কূটনীতির পাশাপাশি মহাজাগতিক লড়াইয়ের সূচনা রাশিয়ার হাত ধরে হলেও সবসময় এগিয়ে থাকতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এরই জেরে চাঁদে প্রথমবারের মতো নিউক্লিয়ার রিয়েক্টর বা পারমাণবিক চুল্লি বসাতে চায় মার্কিন প্রশাসন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি। বলেন, এই প্রযুক্তি শুধু চাঁদ নয়, ভবিষ্যতে মঙ্গল অভিযানেও কাজে লাগবে। বিশ্লেষকরা বলছেন, চাঁদে চীন ও রাশিয়ার সম্ভাব্য দখল রুখতেই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। মূলত ২০৩৫ সালের মধ্যে যৌথভাবে চাঁদে পারমাণবিক চুল্লি বসাবে বলে অন্তত ৩ বার ঘোষণা দিয়েছে মস্কো ও বেইজিং। এমনকি চাঁদে পারমাণবিক চুল্লি বসালে বিদ্যুৎ চালিত ঘাঁটি, মানুষ ও যন্ত্রের দীর্ঘমেয়াদী উপস্থিতি, গবেষণা ও মাইনিং, মঙ্গল মিশনের ট্রানজিট হাব সহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়াও নাসার আর্টেমিস 3 মিশনের মধ্য দিয়ে ২০২৭ সালে চাঁদের মাটিতে মানুষের পা ফেলার কথা রয়েছে, কিন্তু সেখানে ঘাঁটি গড়তে হলে স্থায়ী বিদ্যুৎ প্রয়োজন। এজন্যই ৪০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ফিশন সারফেস পাওয়ার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১০ বছর ৩০টি বাড়ির বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চাঁদের ঘাঁটি তৈরি হবে তা এখনো অনিশ্চিত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানত থেকে ২৫০ কোটি টাকা স্থানান্তরে ৯/৬-এর অভিযোগে সরাসরি সংশ্লিষ্টতা নেই সাবেক সভাপতি ফারুক আহমেদের। বিসিবির পরিচালক মাহবুব আনাম এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরের ভিত্তিতেই বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে ওই অর্থ। এমন তথ্য উঠে এসেছে দুদকের তদন্তে। ১৩ জুলাই রিপোর্ট জমা দেয় এনফোর্সমেন্ট টিম। বিসিবির সিইও ও সিএফও নিয়োগের নীতিমালা না থাকা এবং তৃতীয় বিভাগ লীগ বাছাই প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অব্যবস্থাপনা খুঁজে পেয়েছে দুদক। অবশেষে কিছুটা স্বস্তি পেতেই পারেন ফারুক আহমেদ। বিসিবির ২৫০ কোটি টাকা ট্রান্সফারের বিষয়ে অনুসন্ধানে বোর্ডের সাবেক এই সভাপতির সরাসরি সংশ্লিষ্টতা পায়নি দুর্নীতি দমন কমিশন।
বুধবার দেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয় 250 কোটি টাকা অপব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তবে দুদকের এনফোর্সমেন্ট টিমের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই রিপোর্টে উল্লেখিত অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে তাদের। তারা কেবল নিজেদের অনুসন্ধানের ফলাফল ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং দুদক কমিশনারকে জানিয়েছেন। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু 9 মাস চেয়ারে থাকাকালে বিতর্কই বেশি সঙ্গী হয়েছে, যার মধ্যে ছিল এই 250 কোটির ইস্যুও। অভিযোগ উঠেছিল পরিচালনা পর্ষদের পূর্ব অনুমোদন ছাড়া এই টাকা বিসিবির স্থায়ী আমানত থেকে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করেছিলেন তিনি। বোর্ড পরিচালকদের অনেকেই সে সময় অভিযোগ তোলেন, কারো সঙ্গে আলোচনা ছাড়াই একক সিদ্ধান্ত নেন ফারুক এবং তাকে অপসারণে শুরু হয় দৌড়ঝাঁপ। পুরো বিষয় খতিয়ে দেখতে 3 সদস্যের এনফোর্সমেন্ট টিম গঠন করে দুদক। গেল 17 মে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বাধীন টিম বিসিবিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ফিক্সড ডিপোজিট থেকে কয়েকটি ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে স্বাক্ষরকারী ছিলেন না ফারুক। ইসমাইল হায়দার মল্লিক আত্মগোপনে থাকায় গত বছর আগস্টে ফাহিম সিনহাকে সিগনেটরি করা হয়। আরেক পরিচালক মাহবুব আনাম সিগনেটরি ছিলেন আগে থেকেই। বিতর্কিত ব্যাংক ট্রান্সফারে সমস্ত ডকুমেন্টে স্বাক্ষর ছিল মাহবুব আনাম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের। 13 জুলাই প্রতিবেদন জমা দেয় এনফোর্সমেন্ট টিম। ফারুকের 250 কোটি টাকা 9-6 অভিযোগের প্রমাণ না পেলেও বিসিবিতে বেশ কিছু অনিয়মের খোঁজ পেয়েছে দুদক, যেখানে চাকরি বিধিমালা, আচরণ বিধিমালা, সিইও এবং সিএফও নিয়োগের নীতিমালা না থাকা, প্রধান অর্থ কর্মকর্তার পদ শূন্য থাকা ও তৃতীয় বিভাগ লীগ বাছাই প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অব্যবস্থাপনা খুঁজে পায় এনফোর্সমেন্ট টিম। বোর্ড পরিচালনা সংক্রান্ত বিষয়াদি সার্বিকভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়। আরও জানা যায়, সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আমলে অব্যবস্থাপনা খতিয়ে দেখতে এখনও কাজ করছে দুদক। ঘরোয়া লীগের অনিয়ম খুঁজে বের করতেও অনুসন্ধানে নামবে অ্যান্টি করাপশন কমিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। শান্ত মুস্তাফিজরা প্রথম দিন করেছেন ফিটনেস ট্রেনিং, যদিও ছিলেন না অধিনায়ক লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ। আগামী সোমবার পর্যন্ত ন্যাথান ক্যালির অধীনে চলবে এই ফিটনেস ট্রেনিং। এরপর হেড কোচ ফিল সিমন্সের অধীনে আগামী 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। 20 আগস্ট নেদারল্যান্ড সিরিজের ভেন্যু সিলেট যাবে বাংলাদেশ দলের সদস্যরা। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার দুজনই টপ অর্ডার ব্যাটসম্যান। স্কোয়াডে জায়গা করতে লড়াইটা হবে এ দুজনের মধ্যেই। ফিটনেস ট্রেনিং করতেও এদিন দুজনকেই দেখা গেছে একই সঙ্গে। দুজনেরই চেষ্টা নিজেদের সেরা প্রমাণ করার। নানা জটিলতার পর আগামী মাসে আরব আমিরাতে হবে এশিয়া কাপ। তার আগে বাংলাদেশ প্রস্তুতি নিতে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, যার জন্য ঘোষণা করেছে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড। এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন প্রায় সব ক্রিকেটার। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে ক্রিকেটারদের ফিটনেসটা খুব জরুরি, তাই ক্যাম্পের শুরুটা হয়েছে ফিটনেস ট্রেনিং দিয়ে। নাথান ক্যালির অধীনে প্রথম দিনের ফিটনেস ট্রেনিংয়ে বেশ সিরিয়াস শামীম মুস্তাফিজরা, যদিও এদিন দেখা যায়নি অধিনায়ক লিটন দাসকে। 9 আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। এছাড়া ছিলেন না তাসকিন আহমেদও। আগামী সোমবার পর্যন্ত চলবে ক্রিকেটারদের এই ফিটনেস ট্রেনিং। যদিও এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডের 5 জন যাবেন এ দলের সফরে। নুরুল হাসান সোহান, নাইম শেখ, মাহিদুল অঙ্কন, হাসান মাহমুদ, সাইফ হাসানরা অস্ট্রেলিয়ায় খেলবেন টপ এন্ড টি-20 সিরিজ। পাকিস্তান সিরিজের পর ছুটিতে গেছেন হেড কোচ ফিল সিমন্স। ফিটনেস ট্রেনিং শেষে 3 দিনের বিশ্রামের পর আগামী 15 আগস্ট থেকে মিরপুরে শুরু হবে স্কিল ক্যাম্প। সেখানে থাকবেন নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডো। তার আগেই বাংলাদেশে ফিরবেন টাইগার হেড কোচ। 26 আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস টিম। তার আগে 20 তারিখ এই সিরিজের ভেন্যু সিলেটে যাবে বাংলাদেশ দল, সেখানে গিয়েও করবে অনুশীলন। এরপর 30 আগস্ট সিরিজের প্রথম টি-20তে ডাচদের মুখোমুখি হবে টাইগাররা। 1 ও 3 সেপ্টেম্বর হবে বাকি 2 টি-20। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপের পরিকল্পনায় এ দল থাকলেও নির্দিষ্ট কোন জায়গায় ক্রিকেটার দরকার সে বিষয়ে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে কোনো যোগাযোগই করেননি নির্বাচকরা। দেওয়া হয়নি স্পষ্ট কোনো বার্তাও। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ নেই এই ক্রিকেটারের। যেখানে সুযোগ পাবেন সেখানেই নিজেকে প্রমাণের লক্ষ্য সোহানের। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন সোহান।
মূল মাঠে জাতীয় দল আর একাডেমিক গ্রাউন্ডে নুরুল হাসান সোহান, দুইয়ের মাঝে যে পার্থক্য সেটা স্পষ্ট এই ছবিতে। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থেকেও ফিটনেস ক্যাম্পে নেই সোহান, কাঁধে এ দলের গুরু দায়িত্ব। গণমাধ্যমে এশিয়া কাপের জন্য তাকে বিবেচনায় রাখার কথা বলছেন নীতি নির্ধারকরা, তবে বাস্তবতা ভিন্ন। অস্ট্রেলিয়া সফরের আগে সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে যোগাযোগই করেননি নির্বাচকরা। না, আমার সাথে এখন এরকম বিষয়ে কোনো কমিউনিকেশন হয় না, বাট আমার কাছে মনে হয় যে এখনো সময় আছে। আমরা যেহেতু কালকে এবং পরশু দুইটা ধাপে যাচ্ছি, তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও একটা গ্যাপ আছে, তো ওই সময় হয়তো এই কমিউনিকেশনটা হতে পারে। এ দলের পারফরমেন্স আসলে কতটুকু গুরুত্ব রাখে? যেমন টপ এন্ড টি-20-র সবশেষ সংস্করণে পারফর্ম করেও জায়গা পাননি শামীম পাটোয়ারি। অফ ফর্মে থেকেও কেবল নামের ভারে ভারত সিরিজে খেলানো হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। এবারও একই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে আদৌ এই টুর্নামেন্টে ভাগ্য বদলের আশা কি রাখছেন ক্রিকেটাররা? নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি, কোনো সময় হয় কোনো সময় হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়, বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরে। অবশ্য নির্বাচকদের এমন কর্মকাণ্ডে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা সোহানের, তাই আর আক্ষেপ না, পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার লক্ষ্য তার। মেইন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় এই সিরিজ খেলতে যাবে বাংলাদেশ এ দল। বৃহস্পতিবার রাতে যাবে প্রথম বহর, পরের দিন স্কোয়াডের বাকি সদস্যরা। শেষবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার গ্রুপ পর্বে অন্তত 6টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ এ দল। টি-20 টুর্নামেন্ট শেষে সাউথ অস্ট্রেলিয়া দলের বিপক্ষে একটি 4 দিনের ম্যাচও খেলবে সোহান আফিফরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শুধু টপ অর্ডার ব্যাটার নয়, বাংলাদেশ দলের টেল এন্ডার নিয়েও কাজ করার পরিকল্পনা করছেন নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তাসকিন মুস্তাফিজ শরীফুলদের কাছ থেকে ব্যাট হাতেও অবদান চান ইংলিশ কোচ। টাইগার হেড কোচ ফিল সিমন্সের কাছ থেকে তাদের সঙ্গে কাজ করতে আলাদা স্লট চেয়ে নেবেন বলেও জানান জুলিয়ান উড। নিজের কোচিং দর্শন নিয়েও কথা বলেছেন এই কোচ। ক্রিকেট অনেক সময় বেশ নিষ্ঠুর হতে পারে। বাংলাদেশ দল ও ক্রিকেট সমর্থকরা যা খুব ভালো করেই জানেন। 2012 এশিয়া কাপে পাকিস্তানের কাছে শিরোপা হারতে হয় মাত্র 2 রানের জন্য। ক্রিকেট এমন একটা খেলা যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হয়েছে 4 ছক্কার হিসেবেও। টি-20তে ভুল করার সুযোগটা আরও কম, আর এজন্যই শর্টার ফরম্যাটে ব্যাট হাতে সবার কাছ থেকেই অবদান পাওয়াটা জরুরি। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ইংল্যান্ডের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। 3 সপ্তাহ কাজ করবেন জাতীয় দলের সঙ্গে, যেখানে টেল এন্ডারদের ব্যাটিং স্কিলে উন্নতি আনতে করেছেন বিশেষ পরিকল্পনা। ক্রিকেটে সবাই বোলিং করে না, কিন্তু সবাইকে ব্যাটিং করতে হয়। 9, 10 ও 11তে দলের যে বোলাররা আছে তারা যদি বড় শট খেলতে পারদর্শী হয়, তাহলে আপনি 20 থেকে 25 রান অতিরিক্ত পাবেন, যেটা সবসময় খুব গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়ে কাজ করব। হেড কোচের সঙ্গে কথা বলে আলাদা সময় চেয়ে নেব টেইল এন্ডারদের নিয়ে কাজ করার জন্য। আমার বিশ্বাস এতে তাদের স্কিলে উন্নতি আসবে। পেস বোলাররা শারীরিকভাবে সুগঠিত হয়ে থাকেন, তাই তাদের স্কিল ডেভেলপমেন্টেই জোর দিতে চান কোচ। পাওয়ার হিটিং এ ফিজিক্যাল স্ট্রেংথ গুরুত্বপূর্ণ, তবে ওরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, তাদের ফিটনেস লেভেল ভালো হওয়া উচিত। আমি স্কিল নিয়ে কাজ করব। একটা টি-20 ইনিংস কিভাবে খেলা উচিত। খেলায় অনেক পরিবর্তন এসেছে। 10 বছর আগে আপনি যেভাবে কোচিং করিয়েছেন এখন সেভাবে করাতে পারবেন না। খেলার বিবর্তন হয়েছে, কোচ হিসেবেও সেভাবে মানিয়ে নিতে হবে। টি-20তে ডট বল দেয়া বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা, যার জন্য বরাবরই ভুগতে হয়েছে। টি-20তে বলে বলে 4 ছক্কা হাঁকানো নয়, উডের কাছে গুরুত্বপূর্ণ স্ট্রাইক রোটেশন। আপনি পাওয়ার প্লেতে বাউন্ডারি মারতে পারেন, কিন্তু অনেক ডট বলও দিতে হয়। মূল বিষয় হলো প্রথম 6 ওভারে আপনাকে জোরের ওপর শট খেলতে হবে, পাওয়ার প্লের সর্বোচ্চ সুবিধা নিতে হবে। মাঝের ওভারে স্ট্রাইক রোটেশন করা খুব গুরুত্বপূর্ণ। 7 থেকে 15 ওভারে আপনি যদি একটি করে 4 ও বাকি 5 বলে সিঙ্গেল তুলে নেন, তাহলে ওভার প্রতি আপনি 9 রান পাচ্ছেন। টি-20তে এটা ভালো। বাউন্ডারি আপনাকে থিতু হতে কিছুটা সময় দেবে। চেষ্টা করতে হবে প্রতি বলে 6, 4, 3, 2 অথবা 1 রান তুলে নেওয়া। নেদারল্যান্ডস ও এশিয়া কাপের আগে বাংলাদেশে আসছেন জুলিয়ান উড। এই কোচের কাছ থেকে কতটুকু শিখছেন টাইগার ক্রিকেটাররা তা প্রমাণ হবে এই 2 সিরিজ থেকেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পরও দেশের ফুটবলের সর্বনিম্ন স্তর পাইওনিয়ার লিগ আয়োজনে কোনো মাথা ব্যথা নেই বাফুফের। ৮ মাসেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ ফেডারেশন, যাতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন পাইওনিয়ার লিগের বেশ কিছু ক্লাব কর্তা ও ফুটবলাররা। হামজা সমিতিদের নিয়ে বাফুফের উন্মাদনায় এই লিগ আয়োজনে এত উদাসীনতা বলে অভিযোগ তাদের। দ্রুত লিগ আয়োজনের জোর দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে অক্টোবরে লিগ আয়োজনের কথা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকার পরও যথাসময়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা জানান পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। দীর্ঘ ৩ বছরের বিরতি, শেষবার ২০২১-এ লিগ মাঠে গড়ালেও মাঝপথে বন্ধ হয়ে যায় দেশের ঘরোয়া ফুটবলের সর্বনিম্ন স্তরের খেলা পাইওনিয়ার ফুটবল লিগ। যে লিগ থেকেই পর্যায়ক্রমে ফুটবলাররা জায়গা করে নেন সর্বোচ্চ স্তরে, কিন্তু তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার এই লিগ নিয়ে যত গড়িমসি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। লম্বা এ বিরতির কারণে অঙ্কুরে বিনষ্ট হচ্ছে হাজারো খেলোয়াড়ের ফুটবলার হওয়ার স্বপ্ন। গেল বেশ কয়েক বছর ধরে হাজারো আশ্বাসের পরও লিগ মাঠে না গড়ানোয় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্লাব কর্তা ও ফুটবলারদের। বাফুফের এমন উদাসীনতায় ফেডারেশনের সামনে এবার প্রতিবাদ সমাবেশ করলো দেশের বিভিন্ন স্থানের বেশ কয়েকটি ক্লাব ও ফুটবলাররা। ব্যানার ফেস্টুন হাতে 15 না পেরোনো এই ফুটবলারদের দাবি একটাই, দ্রুত লিগ আয়োজন। হামজা সমিতিদের আগমনে দেশীয় ফুটবলারদের প্রতি অনীহা বেড়েছে বাফুফের বলে দাবি তাদের। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং খেলোয়াড় যারা রয়েছে উঠতি খেলোয়াড়, তাদের স্কুলের পরীক্ষার একটি বিষয় আছে। তো এর মধ্যে যদি একটা সুবিধাজনক একটা সময়ে যদি খেলাটি আয়োজিত না হয়, এই খেলোয়াড়রা কিন্তু আসলে খেলতে পারবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুধু সিনিয়রদের নিয়ে ব্যস্ত রয়েছে, তারা হামজাকে নিয়ে ব্যস্ত। তারা যদি কোনো সুদৃষ্টি না দেয়, আমরা বৃহত্তর আন্দোলন এবং বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আজও একাডেমিক প্র্যাকটিস করছি, কোনো লিগ খেলতে পারছি না। কেন আমরা লিগ খেলতে পারবো না কেন? আমার বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে, আমরা ফাইনাল খেলতে পারছি। এই 3 বছর যখন ফাইনাল খেলতে পারতাম তাহলে আমাদের অনেকটা অভিজ্ঞতা হতো। এদিকে বাফুফের নতুন কমিটি দায়িত্ব হাতে নেয়ার পর পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি ফেডারেশন। চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝিতে লিগ আয়োজনের কথা থাকলেও এখনও কোনো সূচি কিংবা ফুটবলারদের মেডিকেল সহ প্রাথমিক কোনো কার্যক্রমই সম্পন্ন হয়নি বাফুফের পক্ষ থেকে, যার প্রেক্ষিতে দায়সারা উত্তর পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যানের। দ্রুতই লিগ মাঠে গড়ানোর প্রত্যাশা তার, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কিছু। দেশের ফুটবলের মাঠ সংকট আর পূর্ণাঙ্গ কমিটি না গঠন করার কারণে আশ্বাসেই ঝুলে রইল এই লিগ। আমরা খেলা চালু করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। মাঠ অবজারভেশন হয়েছে, ঢাকা সাউথে 8টা মাঠ অলরেডি দেখা হয়েছে এবং নর্থেও 60টার মতো মাঠ দেখা হয়েছে। আমরা শুধু চিঠিগুলি দিব, চিঠিগুলি দিয়ে মাঠগুলোকে এনশিওর করব। 16 রাত পর্যন্ত যারা খেলার এলিজিবল তারাই তো খেলতে পারবে। তারা একটা ফিক্সারও করতে বলছে, আমরা এটা ইতিমধ্যে জিএস এর সাথে কথা হয়েছে আমার। যদিও সেপ্টেম্বরে পাইওনিয়ার লিগ আয়োজনের কথা থাকলেও বাফুফের গড়িমসিতে এ লিগ পিছিয়ে যেতে পারে আরও অনেক। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হওয়ার দৌড়ে সৌরভ গাঙ্গুলি। সিএবি সভাপতি পদের জন্য শিগগিরই মনোনয়ন জমা দেবেন প্রিন্স অফ কলকাতা। তবে শেষ পর্যন্ত নির্বাচন না হলে সবার সম্মতির ভিত্তিতেই সভাপতি বেছে নেওয়ার খবরও এসেছে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে। এদিকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন এশিয়া কাপের শিরোপা জয়ে ভারতকে এগিয়ে রেখেছেন সৌরভ গাঙ্গুলি। এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মঞ্চে মোহাম্মদ সামি নয়, আবারও টিম ইন্ডিয়ার পেসার মুকেশ কুমারকে ফেরানোর দাবি বিসিসিআইয়ের সাবেক সভাপতির। বাংলার ক্রিকেটের প্রাণ প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলি। 22 গজের সফল অধিনায়কের ছোঁয়ায় আমূল পরিবর্তন এসেছিল বাংলার ক্রিকেটে। 2015 সালে সৌরভ গাঙ্গুলি সিএবি সচিব হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু করেন। সে বছরই দায়িত্ব নেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতির। সফলতার সঙ্গে তা পালন করেন 2019 সাল পর্যন্ত। একই বছর বিসিসিআই এর প্রধান হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। সৌরভ গাঙ্গুলির সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য বিস্তার করে বিসিসিআই। বয়স ভিত্তিক পর্যায়ে ক্রিকেটার তুলে আনার পাশাপাশি কোচিংয়েও পেশাদারিত্ব আনেন তিনি। ন্যাশনাল ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করে বাংলা থেকে তুলে এনেছেন একাধিক ক্রিকেটার। তার সময়ে রঞ্জি ট্রফিতে সাফল্য আসে বাংলার। 2022 সালে বিসিসিআই এ শেষ হয় সৌরভ গাঙ্গুলি অধ্যায়। বাংলার ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর, আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সৌরভ গাঙ্গুলি।
বর্তমানে CAB সভাপতি পদে আছেন তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী এরই মধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে তার। আগামী 14ই আগস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অ্যাপেক্স কমিটির সভা রয়েছে। এরপর 20 সেপ্টেম্বর হবে বার্ষিক সাধারণ সভা। ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোর খবর, শিগগিরই মনোনয়নপত্র জমা দেবেন গাঙ্গুলি। কলকাতার মহারাজা প্রতিদ্বন্দ্বিতায় নামলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধারণা করা হচ্ছে। এদিকে বাংলার ক্রিকেটের মহারাজা গাঙ্গুলি প্রশংসায় ভাসিয়েছেন নাটকীয় জয় পাওয়া টিম ইন্ডিয়াকে। গিল, সাই সুদর্শন, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের দলের প্রতি নিবেদন মুগ্ধ করেছে তাকে। আসন্ন এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাও দেখছেন সৌরভ। আরব আমিরাতের কন্ডিশনে ভারতকে এগিয়ে রাখছেন সাবেক অধিনায়ক। দল নির্বাচনেও দিয়েছেন নানা পরামর্শ। মোহাম্মদ শামি নয়, এশিয়া কাপের দলে মুকেশ কুমারকে চান প্রিন্স অব কলকাতা। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি20 খেলেছেন 31 বছর বয়সী এই পেসার। শুধু এশিয়া কাপ নয়, 3 ফরম্যাটেই ভারত দলে মুকেশকে দেখতে চান সৌরভ। টিম ইন্ডিয়ার হয়ে এখন পর্যন্ত 3 টেস্ট, 6 ওয়ানডে ও 17টি টি20 ম্যাচ খেলেছেন মুকেশ। নিয়েছেন 32টি উইকেট। মূলত ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই তাকে আবারও জাতীয় দলে চান সৌরভ গাঙ্গুলি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় ভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি। প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দেশনা। চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন। চলতি বছরই দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা, জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে হাসিনার পতনের পরই পুলিশের উপর আক্রোশে ফেটে পড়ে ছাত্র জনতা। থানা ও কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বাড়ে মব। নাম সর্বস্ব অনলাইন ট্রাভেল এজেন্সির দৌরাত্ম্য। বিমানের টিকিট বিক্রির লোভনীয় অফারে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ক্ষতিগ্রস্ত গ্রাহক, নজরদারির তাগিদ। এবং ভারতীয় পণ্যের ওপর আরও 25% বর্ধিত শুল্কারোপ যুক্তরাষ্ট্রের। রাশিয়া থেকে তেল আমদানির কারণে দিল্লির ট্যারিফ বেড়ে 50%। অযৌক্তিক আখ্যা মোদী সরকারের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।